পায়েল অ্যান্ড উত্তম ট্যুর ব্লগের আরেকটা নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমরা যাচ্ছি অমৃতসরের উদ্দেশ্যে, পাঞ্জাব। এখন ধরবো অমৃতসর মেল, তার জন্য বাড়ি থেকে একটা ক্যাব বুক করে নিয়েছি। সবাই মিলে এখন যাচ্ছি হাওড়া স্টেশনে। ওখান থেকে আমাদের ট্রেন আছে রাত্রি 7:15-তে, হাওড়া অমৃতসর মেল। আমরা এই ট্রিপটা শুরু করেছিলাম এই বৃষ্টি মাথায় করে। হাওড়া ঢোকার আগে রাস্তায় বেশ অনেক জায়গাতেই দেখলাম জল জমেছে। সন্ধ্যা 6টার মধ্যে আমরা পৌঁছে গেছিলাম হাওড়া স্টেশন। চলে এসেছি হাওড়া। আমাদের ট্রেন 7:15-তে হাওড়া অমৃতসর মেল 9 নম্বর প্ল্যাটফর্মে দেবে। দাঁড়িয়ে আছি এখন প্ল্যাটফর্মের সামনেই। আর এই ট্রিপে কিন্তু আমরা আছি টোটাল 6 জন, আমার মেয়েকে নিয়ে। এই ট্রিপটা পুরো প্ল্যান ট্রিপ। আমরা এই ট্রিপের সমস্ত ডিটেলস আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। কোনো ট্রাভেল এজেন্সি নয়, সম্পূর্ণ ট্রিপটা আমরাই প্ল্যান করেছিলাম। পরের দিন সকাল 10টায় আমরা কাশী পার করে এগিয়ে চললাম। গুড মর্নিং। 13005 হাওড়া অমৃতসর মেলের জার্নি শুরু করেছিলাম 10 তারিখে। আর সন্ধ্যা 7:15-র সময় ট্রেন ছিল। দু রাত্রির একদিনের ট্রেন শেষ করে আজকে 12 তারিখ সকালে পৌঁছাচ্ছি অমৃতসরে। ট্রেন মোটামুটি রাইট টাইমেই আছে। আর ট্রেন থেকে নেমে আমরা যাব আমাদের হোটেল সীতা নিবাস। ট্রেনের জার্নি ভীষণ ভালো ছিল, ভীষণ আরামদায়ক, কমফোর্টেবল। আর খাওয়া দাওয়া তো ট্রেনেই করেছি, প্যান্ট্রি ছিল, খুব ভালো ছিল ব্যবস্থা। 12ই অক্টোবর সকাল 9টায় আমরা পৌঁছে গেলাম পাঞ্জাবের অমৃতসরে। অমৃতসর স্টেশনের বাইরে থেকে আমরা একটা গাড়ি বুক করে নিয়েছিলাম আমাদের হোটেলে আসার জন্য। আর গাড়ির ভাড়া পড়েছিল 500 টাকা। 10 থেকে 15 মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেল সীতা নিবাসে, যেটা কিনা ছিল একদম অমৃতসরের স্বর্ণ মন্দির থেকে পায়ে হাঁটা দূরত্বে। রিসেপশনের ফর্মালিটি কমপ্লিট করে আমরা আমাদের ঘরের দিকে এগোলাম। রুমের দিকে যেতে বাদিকেই দেখলাম সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ডাইনিং এরিয়া। আমরা এখানে দুটো রুম বুক করেছিলাম, একটা ডাবল বেডরুম আর একটা ট্রিপল বেডরুম। একদিনের জন্য দুটো রুমের ভাড়া পড়েছিল 3800 টাকা। আমাদের ডাবল বেডরুমটি ছিল গ্রাউন্ড ফ্লোরে। রুমটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। রুম হয়তো খুব বেশি বড় নয়, কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। বাথরুমও খুব পরিষ্কার, আর বাথরুমে গিজারও ছিল। হোটেলে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম স্বর্ণ মন্দিরে যাওয়ার জন্য। আমাদের হোটেল থেকে বেরিয়ে দুপা হেঁটে ডান দিকে ঘুরলেই স্বর্ণ মন্দিরে ঢোকার রাস্তা। এখন ঘুরতে বেরিয়েছি। প্রথমেই চলে এসেছি অমৃতসরের স্বর্ণ মন্দিরে, যেটা কিনা পাঞ্জাবের বিখ্যাত দর্শনীয় স্থান। আর অমৃতসর আসলে সবার প্রথমে এই জায়গায় আসার কথা সবার মাথায় আসে। সমস্তটা ঘুরে দেখি, আস্তে আস্তে আপনাদের জানাতে থাকলাম। এই রাস্তা ধরে খানিকটা এগিয়ে এসেই রাস্তার ডান দিকে দেখতে পারবেন জুতো রাখার জায়গা আছে। আর এই জুতো রাখার জন্য কিন্তু কোনো রকম পয়সা লাগছে না। এখানেই জায়গায় জায়গায় ঝুড়িতে মাথায় বাঁধার কাপড়ও পেয়ে যাবেন। আমাদের প্ল্যানিং ছিল যে লাঞ্চটা আমরা স্বর্ণ মন্দিরের লঙ্গরেই করব। লঙ্গরে খাবার জন্য কাউকে জিজ্ঞাসা করার কিছু নেই, আমরা মানুষজনকে ফলো করে এগিয়ে চললাম। নির্দিষ্ট স্থান থেকে থালা বাটি চামচ নিয়ে আমরা আবারও ভিড় লক্ষ্য করে এগোতে থাকলাম। লঙ্গরে শত শত লোক একসাথে বসে খাচ্ছে, কিন্তু কোনো রকম বিশৃঙ্খলা নেই। লঙ্গরে বসেছি এখন খেতে, একদম অন্যরকম অভিজ্ঞতা। স্বর্ণ মন্দিরে ঢোকার আগে ঠিক এইভাবেই সকলকে পা ধুয়েই মন্দিরে প্রবেশ করতে হবে। এবার আমরা স্বর্ণ মন্দিরের মূল দরজা দিয়ে ভেতরে প্রবেশ করছি।
আমাদের সামনে এখন শিখদের পবিত্রতম ধর্মস্থান স্বর্ণ মন্দির, যা কিনা হরমন্দির সাহিব নামেও পরিচিত। মূল মন্দিরটি একটি জলাশয়ের মাঝখানে অবস্থিত। এই জলাশয়টি অমৃত সরোবর নামে পরিচিত। এই অমৃত সরোবরে মেয়েদের জন্য আলাদা স্নানের ঘর আছে। মন্দিরের তরফ থেকে পুণ্যার্থীদের পানীয় জল দিয়ে সেবা করা হচ্ছে। এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন অমৃত সরোবর, এই অমৃত সরোবরটি 1577 সালে চতুর্থ শিখ গুরু রামদাস খনন করেন এবং এইখানে একটি গুরু কেন্দ্র স্থাপন করেন। 1604 সালে পঞ্চম শিখ গুরু গুরু অর্জন এই স্বর্ণ মন্দিরে আদি গ্রন্থের একটি প্রতিলিপি স্থাপন করেন। 1830 সালে মহারাজা রঞ্জিত সিং এই মন্দিরটি সোনা দিয়ে মুড়ে দিয়েছিলেন, সেই জন্য এই মন্দিরের নামকরণ হয়েছে স্বর্ণ মন্দির। স্বর্ণ মন্দিরের পেছনের রাস্তা দিয়ে বেরিয়েছিলাম, একটু বেরিয়ে এই পেছন দিয়ে একটু মার্কেটের মধ্যে ঘুরলাম, যেহেতু আমার মেয়ে একটু খাবার বায়না করছিল। তো এই গেটটা একদমই ফাঁকা, এখান থেকেও ঢুকতে পারেন, তবে এখানে কিন্তু কোনো জুতো রাখার ব্যবস্থা নেই। খুব ভিড় থাকার জন্য মূল মন্দিরে আমরা সকালে ঢুকলাম না, আমরা ঠিক করলাম রাতে এসে মূল মন্দিরে আবার ঢুকবো। মন্দির থেকে বেরিয়ে ঘন্টা ঘরচাক মার্কেট এরিয়ার মধ্যে দিয়েই ঠিক পায়ে হাঁটা দূরত্বেই আমরা পৌঁছে গেলাম জালিয়ানওয়ালাবাগে। এখন আমরা চলে আসলাম পাঞ্জাবের অমৃতসরের সেই মাঠে, যেখানে 1919 সালের 13ই এপ্রিল চালানো হয়েছিল এক অমানবিক হত্যাকাণ্ড। পাঞ্জাবের জাতীয়তাবাদী নেতা ডক্টর সৈফুদ্দিন কিচলু এবং সত্যপালকে গ্রেপ্তারের প্রতিবাদে অমৃতসরের জালিয়ানওয়ালাবাগে একটি শান্তিপূর্ণ জনসভা অনুষ্ঠিত হয়। এই মাঠে অবস্থিত নিরস্ত্র ভারতীয়দের ওপর নির্বিচারে গুলি চালায় ব্রিটিশ সৈন্য এবং হত্যা করা হয় শত শত নিরীহ মানুষকে। এই ঘটনার ইতিহাসই এইখানের গ্যালারিতে সাজানো রয়েছে এবং অডিও ভিজুয়ালের মাধ্যমেও কিন্তু দেখানো হচ্ছে। এখন আমরা আছি পাঞ্জাবের অমৃতসর জালিয়ানওয়ালাবাগে, যেখানে 1919 সালের 13ই এপ্রিল ইংরেজ ব্রিগেডিয়ার ডায়ারের আদেশে হত্যা করা হয়েছিল শত শত নিরীহ মানুষকে। তাদের ওপর গুলিবর্ষণ করা হয়েছিল, আর সেই গুলির হাত থেকে বাঁচতেই তারা কিন্তু ঝাঁপ দিয়েছিল কুয়োতে। কুয়োটা এখানে রয়েছে, এখন পুরো চারিদিক দিয়ে দেওয়াল তুলে বন্ধ করা, আর কাচের পার্টিশন দেওয়া আছে যাতে বাইরে থেকে দেখা যায়। আর ওই পাশে দেওয়ালে আছে গুলির চিহ্ন। মাঠের এই দেওয়ালগুলো দেখলেই বোঝা যায় যে ইতিহাস এখনো কথা বলে। দেওয়ালের যে জায়গাগুলোতে সাদা রং দিয়ে বক্স করা রয়েছে সেগুলো হলো ইংরেজদের করা গুলির চিহ্ন। এই গুলির দাগের চিহ্ন সারা মাঠ জুড়েই ছড়িয়ে রয়েছে। এইখানে নিহতদের শ্রদ্ধা জ্ঞাপনের জন্য তৈরি করা হয়েছে স্যালভেশন গ্রাউন্ড। এই মাঠে একটি অমর জ্যোতিও স্থাপন করা হয়েছে। জালিয়ানওয়ালাবাগের 4 নম্বর গ্যালারিতে রাখা আছে সর্দার উধম সিংয়ের চিতাভস্ম। সর্দার উধম সিং 1940 সালে লন্ডনে হত্যা করেছিলেন জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের মূল কালপ্রিট জেনারেল ডায়ারকে। জালিয়ানওয়ালাবাগের ওখান থেকে বেরিয়ে একটা টোটো বুক করে নিলাম। এখন যাচ্ছি আমরা দুর্গিয়ানা মন্দিরে, আর দুর্গিয়ানা মন্দিরের থেকে বেরিয়ে যাব বৈষ্ণো দেবী মন্দির বা লাল দেবী মন্দিরে।
আমরা এখন চলে এসেছি দুর্গিয়ানা মন্দির বা অমৃতসরের দুর্গা মন্দির। শু স্ট্যান্ডে শু রেখে আমরা প্রথমেই ঢুকলাম প্রাচীন শিবগঙ্গা মন্দিরে। দুর্গিয়ানা মূল মন্দিরটি ঢোকার আগে আপনারা শিব দুর্গা মন্দিরটি ঘুরে দেখতে পারেন। দুর্গিয়ানা মন্দির বা দুর্গা মন্দির হল পাঞ্জাবের অমৃতসর শহরে অবস্থিত একটি হিন্দু মন্দির। হিন্দু মন্দির হলেও এই মন্দিরটি তৈরি করা হয়েছে একদম স্বর্ণ মন্দিরের মতো। এই মন্দিরে দেবী দুর্গার সাথে লক্ষ্মী ও বিষ্ণুদেবেরও পূজা করা হয়। অমৃতসরে এখন আমরা এসেছি দুর্গিয়ানা মন্দিরে। মা দুর্গাকে উৎসর্গ করে এই মন্দির তৈরি করা হয়েছে, আর তৈরি করা হয়েছে একদম স্বর্ণ মন্দিরের আদলে। সেইভাবে যারা এখানে আসবেন অবশ্যই কিন্তু এই দুর্গিয়ানা মন্দিরে আসবেন। ভীষণ সুন্দর একটা পরিবেশ এখানে। এই মন্দিরটিও একটি পবিত্র জলাশয়ের মাঝে নির্মিত। অমৃতসরের এই দুর্গা মন্দিরটি 1921 সালে গুরু হরসাই মাল কাপুর শিখ তৈরি করেছিলেন, কিন্তু মূল মন্দিরটি নির্মিত হয়েছিল 16শ শতাব্দীতে। এবার আসলাম 700 বছরেরও প্রাচীন মা দুর্গা ও মা শীতলা মন্দিরে। ঠিক এই জায়গাতেই হনুমানজির একটি প্রাচীন মূর্তি আছে, আর তার পাশেই একটি শিব মন্দিরও আছে। স্বর্ণ মন্দিরের মতো একদমই ভিড় ছিল না দুর্গিয়ানা মন্দিরে, খুবই ফাঁকা ফাঁকা ঘুরে এসেছি আমরা। দুর্গা মন্দির থেকে বেরিয়ে আমরা এবার চলে আসলাম লাল দেবী মন্দিরে। এই মন্দিরটি 20 শতাব্দীর মহিলা সাধিকা লাল দেবীর প্রতি উৎসর্গীকৃত। এই মন্দিরটি জম্মুর বৈষ্ণোদেবী মন্দিরের আদলে তৈরি করা হয়েছে। রাতের বেলায় আমরা আবার স্বর্ণ মন্দিরে চলে এলাম মূল মন্দিরে ঢোকার উদ্দেশ্যে। লঙ্গর চত্বরে সকালের মতো ভিড় আর চোখে পড়ল না। মূল মন্দিরটি খোলা থাকে রাত্রি 10:30 পর্যন্ত, কিন্তু মন্দির চত্বরে যে কোনো সময়ই ঢোকা যায়। চারিদিকে আলো ঝলমলে রাতের স্বর্ণ মন্দির এক অন্যরকমই সুন্দর লাগছিল। রাতের বেলায় যখন লাইনে দাঁড়িয়েছিলাম, ঠিক সেই মুহূর্তেই গুরু গ্রন্থ সাহেবকে পালকি করে নিয়ে যাওয়া হলো শয়নকক্ষে। মূল মন্দিরের ভিতর থেকেও হয়তো শিখদের পবিত্র ধর্মগ্রন্থ গুরু গ্রন্থ সাহেবকে এত কাছ থেকে দেখা সম্ভব নয়, যেটা আমরা বাইরে লাইনে দাঁড়িয়ে দেখেছি। মন্দির বন্ধ হবার আগে মূল মন্দিরের ভেতরে ঢুকেছিলাম এবং মহাপ্রসাদও পেয়েছিলাম। অমৃতসর যাত্রা আমাদের এখানেই শেষ। কালকে যাব হিমাচল প্রদেশের ডালহৌসি।